হাইব্রিড অরবিটাল। তো হাইব্রিডাইজেশনের নির্দিষ্ট কোনো প্রকারভেদ নেই, এখানে বেশ কয়েক রকমের হাইব্রিডাইজেশন হয়ে থাকে। তো সেটা একটা চিত্রের মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে 6 রকমের এখানে দেখানো হয়েছে। তো তোমাদের মূলত এসপি, SP2, SP3 আর SP3D এই কয়েকটার উপরেই তোমাদের আসলে আলোচনাটা সীমাবদ্ধ থাকবে। দেখো SP2, SP3 এগুলো কিভাবে হয় এটাই গত ক্লাসে দেখানোর চেষ্টা করেছি। তারপরে আমরা এই অরবিটালগুলো কিভাবে থাকে সেগুলো আমরা পরে দেখব। তো এই যে SP কিভাবে হয়, SP2 কিভাবে, এগুলো তাহলে ক্লিয়ার হয়েছে তো? জি স্যার। যে আমরা সবসময় যোজ্যতা স্তর আর যোজ্যতা স্তর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু এটা পড়াটা কিন্তু আর মানে এটা পড়ে কিন্তু এটা বোঝাটা কিন্তু মুশকিল হয়ে যাবে। মানে এরপর আরো কিছু বিষয় আসবে যেগুলো একটু একটু ভিন্ন রকম মনে হবে, এখন আমরা যেভাবে বলছি এইভাবে অতটা মিলবে না, কিছুটা মানে ভিন্নতা চলে আসবে। সেইখানে আবার যদি তুমি না বোঝো তাহলে কিন্তু আবার দেখা যাবে যে আবার একটু এলোমেলো হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি একদম শুরু থেকে একদম মানে যেটাকে বলে একদম 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 নিচ থেকে মানে একদম ধরে ধরে শেখানোর মতো এভাবে আলোচনা করছি। এতে তোমাদের উপস্থিতি কম, এই কমের কারণেই আসলে এইভাবে একটু সময় নিয়ে তোমাদের দেখানো। তাহলে আমরা প্রথমে আমরা দেখলাম যে যেটা বেরিলিয়াম একটা পরমাণু, তার ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম, উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম, যোজ্যতা স্তরে একটা পরিবর্তন আসছে ইলেকট্রন বিন্যাসের। তারপরে এই এইটাকে আমরা মিশিয়ে দিয়ে আমরা যেহেতু দুইটা অরবিটালকে মিশালাম, একটা পি অরবিটাল একটা এস অরবিটাল, এই জন্য আমরা দুইটাই তৈরি করেছি এবং প্রত্যেকটার নাম এখানে দেওয়া আছে SP। তার মানে এখানে দুইটা অরবিটাল তৈরি হয়ে গেল। আর এরা কিভাবে থাকে সেটা আমরা পরে দেখব। তারপরে SP2-র জন্য আমরা ওই যোজ্যতা স্তর, যেমন বোরনের আমরা উদাহরণ নিয়েছি, বোরনের যোজ্যতার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস আমরা দেখলাম। তারপরে যখন উত্তেজিত অবস্থা বা এক্সাইটেড অবস্থা যখন তার মধ্যে থাকে তখন তার ইলেকট্রন বিন্যাসটা যোজ্যতা স্তরে কেমন হয় সেটা আমরা দেখলাম। তো এই এক্সাইটেড অবস্থায় অবস্থান করার পর ইলেকট্রন বিন্যাস চেঞ্জ হয়ে গেল, এরপরেই তারা সম্পূর্ণ অংশগ্রহণ করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এস অরবিটাল হচ্ছে একটা আর পি হচ্ছে দুইটা, PX PY। তাহলে মোট অরবিটাল হচ্ছে তিনটা, এই তিনটে একসঙ্গে মিশে তিনটেই তৈরি হবে। এখন দেখে এখানে তিনটেই লেখা আছে, তিনটে SP2। যেহেতু এখানে পি দুইটা, এই জন্য যে P2 এটা কিন্তু আসলে পি স্কোয়ার কিন্তু না, এটা P2, মানে দুইটা পি দুইটা মানে দুইটা পিকে আসলে এইভাবে দেখানো হয়ে থাকে, এটি হচ্ছে দেখানোর নিয়ম। আর এস হচ্ছে একটা, এই জন্য SP2। পরবর্তী আমরা আরেকটা উদাহরণ নিয়েছি, সেটা হচ্ছে নাইট্রোজেন। তার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক অবস্থায় দেখো যোজ্যতার ইলেকট্রন বিন্যাস হচ্ছে যদি ইলেকট্রন 7টা আছে তাই 2s2 2p3। এখন এইটা এক্সাইটেড অবস্থাতে আমরা যেটা দেখলাম, এখানে এক্সাইটেড অবস্থাতে আমরা যেমন দেখো এখানে আমরা এই যে দুইটা ক্ষেত্রে আমরা দেখলাম যে আসলে এক্সাইটেড অবস্থা হলে তো ইলেকট্রন বিন্যাস কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জটাকে কীভাবে হচ্ছে, যেমন এই যে ব্রনের 2s, এখানে দুইটা অরবিটাল ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা এখানটা এই জোটটা ভেঙে যেহেতু যোজ্যতা শক্তি যোজ্যতা স্তরে যেহেতু ফাঁকা অরবিটাল আছে, সেই অরবিটালে চলে গেছে, যাওয়ার সুযোগ ছিল বলে গেছে। কিন্তু এই যে এইখানে নাইট্রোজেন এখানে দেখো যোজ্যতা স্তরে কিন্তু ফাঁকা অরবিটাল নাই। এই এটাকেই এই যেমন ধরো আমরা এটাকে যদি আবার একটু ভেঙে যদি আমরা আবার লিখি যে এটাকে যদি আমরা এই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসে আমরা লিখবো, সেটা যদি একটু আমরা যদি একটু মানে করে লিখি, তোমার ওটাকে কি বলে, এটা হয়ে যাবে তাহলে 1 আর এটা আমরা দিয়ে দিলাম হচ্ছে এক্স। এই হলো এটা হলো এক্স। তারপরে ওয়াই। মানে এখানে যদি আমরা একটু বিস্তারিত লিখি, মানে মানে
ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা একটু পরিপূর্ণ করে যদি আমরা লিখি যে ইলেকট্রনগুলো কোথায় কীভাবে দেওয়া যায় সেটা যদি লিখি, তাহলে এটা কিন্তু স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তো এই স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটাকে যখন আমরা লিখবো যে উত্তেজিত, আসলে উত্তেজিত অবস্থাতে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? যে যোজ্যতা স্তর আগের থেকেই ইলেকট্রন দ্বারা আসলে একটা একটা করে ইলেকট্রন ছিল। যেমন এসে 2টা থাকার সুযোগ ছিল, 2টেই আছে। পিতে আরও 3টে ইলেকট্রন থাকতে পারবে, কিন্তু আমরা তো জানি যে আসলে হুন্ডের নিয়ম অনুসারে যে ইলেকট্রন কি করে, আগে একটা একটা করে শক্তি স্তরগুলোতে অরবিটালগুলোতে যায় একই স্পিন নিয়ে। তারপরে যদি আরও ইলেকট্রন আসে তখন সে বিপরীত স্পিন নিয়ে, এই যেমন আরো একটা যদি ইলেকট্রন থাকতো তাহলে এখানে px2 এখানে হয়ে যেত। এগুলো এগুলো বোঝো তো? হ্যালো? জি স্যার। হ্যাঁ, তো যেহেতু যেহেতু এখানে ইলেকট্রন এমন সংখ্যা আছে যে সেই ইলেকট্রনগুলো আমরা মানে ঠিকঠাক মতো যদি আমরা দিতে যাই, ইলেকট্রনগুলো যদি আমরা বিস্তারিত যদি ইলেকট্রন বিন্যাসটা যদি লিখি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তো এইটাই কিন্তু আবার উত্তেজিত অবস্থা আমরা বলছি। কিন্তু উত্তেজিত অবস্থায় কিন্তু এখানে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা চেঞ্জ হলো না। এই 2s এ এখানে যে দুটো ইলেকট্রন থেকে গেছে, কারণ যোজ্যতা স্তরে আর কোনো ফাঁকা অরবিটাল নেই। যদি ফাঁকা অরবিটাল থাকতো তাহলে যে আগের মতো যে 2s অরবিটালে যে দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন এই জোটটা ভেঙে একটা ইলেকট্রন ওই ফাঁকা অরবিটালে চলে যেত। তো যেহেতু এখানে যোজ্যতা স্তরে কোনো ফাঁকা অরবিটাল নেই, এই জন্য এই ইলেকট্রন জোটটা আর আসলে ভাঙার সুযোগ পেল না। এই জন্য এই উত্তেজিত অবস্থাতে তাদের ইলেকট্রন বিন্যাসটা এরকমই থাকবে। এই অবস্থায় তারা সংকরণের সবই অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করলে তাহলে কটা হলো? তাহলে এস হলো একটা অরবিটাল, আর পি হচ্ছে কিন্তু এখানে 3টে অরবিটাল। তাহলে টোটাল অরবিটাল কিন্তু মোট 4টা। এই 4টা হলে তাহলে অরবিটাল, নতুন অরবিটাল আমরা 4টাই তৈরি করবো। আমরা যেহেতু বলছি যতগুলো মিশাবো ততগুলোই তৈরি হবে। তাহলে 4টা অরবিটাল অংশগ্রহণ করেছে, যার মধ্যে একটা হচ্ছে এস আর 3টে হচ্ছে পি। এই জন্য এই 4টা অরবিটালের প্রত্যেকটার নাম হবে sp3। যেহেতু পি 3টা এই জন্য p3, এস যেহেতু একটা এই জন্য এস, তাহলে sp3। তাহলে 4টা অরবিটালের নামই হবে sp। আচ্ছা, আমরা 4টা অরবিটালের নামই হবে sp3। যেহেতু আমাদের সংজ্ঞা অনুসারে জানি যে এই অরবিটালগুলো শক্তিটা একই রকম থাকবে। হ্যাঁ, আসলে শক্তিগুলো একই রকম থাকে। তাহলে এইভাবে আমরা দেখলাম যে 3 ধরনের অরবিটাল, যে sp কিভাবে কখন কিভাবে হয়, sp2 আমরা কখন কিভাবে লিখি, কিভাবে তৈরি হয়, sp3 কিভাবে তৈরি হলে সেটা আমরা দেখলাম। এখন তাহলে এই যে আমরা এই যে sp2 sp3 যে অরবিটালগুলো যে তৈরি হয়, যোজ্য স্তরে একাধিক শক্তির অরবিটাল থাকে, সেগুলো কিভাবে থাকে, সেখানে ইলেকট্রনগুলো কিভাবে থাকে, ইলেকট্রন জোড়গুলো কিভাবে ভাঙে, অর্থাৎ উত্তেজিত অবস্থাতে ইলেকট্রিক বিন্যাসে পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়, সেটা কিন্তু এতক্ষণ ধরে আমরা এই জিনিসগুলো দেখলাম। তাহলে এ পর্যন্ত তো ক্লিয়ার নাকি? হ্যালো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা এই তোমার সংকরণের এখন এই যে কিছু বেসিক কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা এখন দেখব যে সেই প্রশ্নগুলো কিভাবে ইয়া করা যায়। তো এখন এই যে প্রশ্নগুলো পরে আসে, জাস্ট আমি যেভাবে তোমাদের এই sp2 sp3 যেভাবে কিভাবে তৈরি হচ্ছে, আমরা যেভাবে বলেছি এই ব্যাখ্যা, অর্থাৎ সংকরণ কাকে বলে, যে কোনো একটা সংকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা করো। তো ব্যাখ্যা করো মূলত কিন্তু আমরা ব্যাখ্যা কিন্তু করেই ফেলছি। এখন এই ব্যাখ্যা করার এই বিষয়টা আমরা এখন যে অরবিটালগুলো যে তৈরি করলাম, এই অরবিটালগুলো এখন কিভাবে থাকবে, সেই 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 বিষয়গুলো এখন আমরা আলোচনা করবো। যে আমরা জাস্ট আমরা দেখালাম যে হ্যাঁ আসলে sp-টা কীভাবে তৈরি, sp2টা কীভাবে তৈরি, আমরা দেখালাম। কয়টা মিশলে কয়টা তৈরি হয় সেটা আমরা যুক্তি দিয়ে আমরা মানে বোঝার চেষ্টা করলাম যে হ্যাঁ আসলে এইভাবে তৈরি হয় এবং এতগুলোই তৈরি হয় এবং তাদের নাম এরকমই হয়। তাদেরকে এইভাবে চিহ্ন দিয়ে, এইভাবে সাংকেতিক চিহ্ন দিয়ে আমরা প্রতীক দিয়ে আমরা লিখতে পারি। এই জিনিসটা আমরা এখন ধরে এখন এই যে তৈরি যে করলাম, এটাই কিন্তু আসলে একটা ব্যাখ্যা হয়ে গেল যে সংকরণ কাকে বলে, sp সংকরণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, বা সংকরণ কাকে বলে, sp2 সংকরণ প্রক্রিয়া তুমি ব্যাখ্যা করো। সেখানে উদাহরণ তোমাকে দেওয়া লাগবে। তো ব্যাখ্যাটা কিন্তু মূলত কিন্তু আমরা শিখেই ফেলছি। দেখো যে শিখে ফেললাম কি হয়, সেই জিনিসটা দেখো যে ব্যাখ্যা কিন্তু এখানে একটু করে দেখো যে পরমাণু যোজ্যতা স্তরে একটি এস ও একটি পি অরবিটাল বিস্তৃত হয়ে দুইটি সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি প্রক্রিয়াকে sp হাইব্রিডাইজেশন বলে। যে এর কথাটা আমরা এতক্ষণ ধরে এই কথাগুলি বলার চেষ্টা করেছি। ব্যাখ্যা: একটি এস একটি পি অরবিটাল সংমিশ্রণের ফলে শ্রেষ্ঠ সংকর অরবিটালের গঠন। এই যে গঠনগুলো এখন আমরা নিম্নে দেখব যে দুইটা sp হলে অরবিটাল কয়টা তৈরি হয়, sp হলে অরবিটাল তৈরি হয় দুইটা।
sp2 হলে অরবিটাল কয়টা তৈরি হয়? অরবিটাল তৈরি হয় 3টা। sp3 হলে অরবিটাল তৈরি হয় কয়টা? অরবিটাল তৈরি হচ্ছে 4টা। এখন এই অরবিটালগুলো কিভাবে পরস্পরের সাথে অবস্থান করে থাকবে, এটা এখন আমাদেরকে দেখতে হবে, বুঝতে হবে। তো যেহেতু প্রথমে তো আসছে sp, তো sp হলে যেহেতু s একটা p একটা, তার মানে দুইটা অরবিটাল মিশে দুইটাই তৈরি হয় এবং দুইটার শক্তি সমান থাকে। আর যেহেতু এই যে দেখো এখানে কিন্তু আমরা কিন্তু এই যে যোজ্যতা স্তরে আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখেছি, s এ একটা ইলেকট্রন, p তে একটা ইলেকট্রন। এখানে কিন্তু আসলে আমরা ইলেকট্রন কিন্তু দিয়ে দেখাইনি, শুধু আমরা লিখছি যে দুইটা অরবিটাল তৈরি হলো, প্রত্যেকটার নাম হচ্ছে sp, আমরা এইভাবে দেখিয়েছি। এর নিচে সেই ঠিক একই অবস্থা। ইলেকট্রনগুলো কিন্তু এখানে আমরা দেখাই নেই যে এর মধ্যে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলো কই না, সেই ইলেকট্রনগুলো এখানে আসলে দেখানোর সুযোগ নেই বলে আমরা দেখাই। কিন্তু আমাদের জানতে হবে, আমাদের ধরে নিতে হবে যে হ্যাঁ, এই যে যেমন এসে একটা ইলেকট্রন ছিল, পিতে একটা ইলেকট্রন ছিল, মানে যোজ্যতা স্তরে দুইটা অরবিটালে দুইটা ইলেকট্রন ছিল। যেহেতু নতুন করে দুইটা অরবিটাল আমরা তৈরি করলাম, এই দুইটা অরবিটালের প্রত্যেকটাতে ওই একটা করে ইলেকট্রন থাকবে। যেহেতু টোটাল ইলেকট্রন দুইটা, আমরা নতুন অরবিটাল তৈরি করলাম দুইটা, এই জন্য প্রত্যেকটা ইলেকট্রন অর্থাৎ একটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে। এবং সেই ইলেকট্রনের স্পিনটা কেমন হবে বলতে পারবে? যেমন এসপি তে যেমন দুইটা sp অরবিটাল তৈরি হলো, এখানে একটা অরবিটাল ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন আছে, তাহলে এই ইলেকট্রন দুইটা কিভাবে থাকবে, মানে তাদের স্পিনটা কেমন হবে, এটা কি তুমি বলতে পারবে? না স্যার। ইলেকট্রনের স্পিন কয় রকম হয়? হ্যাঁ, ইলেকট্রনের স্পিন কয় রকম হয়? 2 রকম না 3 রকম না 1 রকম? হ্যাঁ, দেখো এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো কিন্তু কখনোই তোমাকে মুখস্থ করার করে কিন্তু মনে রাখার প্রয়োজন হবে না। এই বিষয়গুলো শুধুমাত্র ক্লাসে নিয়মিত অ্যাটেন্ড করলেই এই বিষয়গুলো তোমার শিখে ফেলার কথা। যেমন সিদ্দিক স্যার তোমাদের এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বলেছে, পরমাণু গঠন নিয়ে, তোমার পরিমাণগত গুণগত রসায়নের মধ্যে অনেক অনেক কথা কিন্তু বলছে। তারপরে তোমার হুন্ডের নিয়মের কথা বলছে, তারপরে তোমার যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত আরও যে কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলোর কথা তোমাকে বলছে। তো সেই হিসাবে কিন্তু কোয়ান্টাম সংখ্যার কথা বলছে, সেই হিসাবে কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমাদের কিন্তু জানা থাকার কথা ছিল। তো ইলেকট্রনের স্পিন দুই রকম হয়, একটা হচ্ছে প্লাস হাফ আর একটা হচ্ছে মাইনাস হাফ। আর স্পিন, একই স্পিন বিশিষ্ট ইলেকট্রন পরস্পরকে কি আকর্ষণ করে না বিকর্ষণ করবে? হ্যাঁ, স্যার বিকর্ষণ করবে। অবশ্যই বিকর্ষণ করবে। একই একই যেমন দুইটা মাইনাস মাইনাস হাফ মাইনাস হাফ, এই দুইটা স্পিন একই রকম, এই দুই ধরনের এই দুইটা স্পিন বিশিষ্ট দুইটা ইলেকট্রন পরস্পর কখনই কাছাকাছি তারা থাকতে পারবে না। কিন্তু যদি এরকম হয় যে হ্যাঁ প্লাস হাফ মাইনাস হাফ, অবশ্যই তারা একসঙ্গে অবস্থান করবে। যেমন আমরা এই যে এখানে এসে দেখিয়েছিলাম যে এসে দুইটা ইলেকট্রন যদি দুইটা ইলেকট্রনের স্পিন যদি একই রকম হতো, তাহলে কখনই আমরা এসে এইভাবে দুইটা ইলেকট্রন দিতে পারতাম না। তার মানে এখানে আমাদের ধরে নিতে হবে যেহেতু ইলেকট্রনের স্পিন দুই রকম হয়, আর এখানে যেহেতু দুইটা ইলেকট্রন আছে, এই জন্য এই দুটো ইলেকট্রনের স্পিন অবশ্যই বিপরীতমুখী হবে। একটা যদি প্লাস হবে, একটা অবশ্যই মাইনাস হবে। দুইজন পরস্পরকে আকর্ষণ করে বলেই এই দুইটা ইলেকট্রন এই যে এখানে একসঙ্গে আছে। এই দেখো আমরা এই যে এই ধরো এই যে তোমার এই যে নাইট্রোজেনের কথা আমরা দেখলাম যে হ্যাঁ পিতে তিনটা পিতে পি অরবিটাল তিনটা আছে, ইলেকট্রন তিনটা আছে, হ্যাঁ প্রত্যেকটাতে একটা একটা করে ইলেকট্রন আলাদা আলাদা স্পিন নিয়ে গেল, ঠিক আছে। কিন্তু এই যে এসে কিন্তু দুইটা ইলেকট্রন, তার মানে এখানে যদি ওই সবগুলো ইলেকট্রনের স্পিন যদি একই রকম হতো, তাহলে কিন্তু এসে কিন্তু দুইটা থাকতে পারতো না। তাহলে অবশ্যই এখানে একটাই থাকতো, যে কোনো পিতে যেরকম একটা একটা করে আসে তাহলে কিন্তু একটাই থাকতো। কিন্তু যেহেতু স্পিন দুই রকম হয় আর দুইটা ইলেকট্রনকে একসঙ্গে অবস্থান করতে গেলে অবশ্যই তাদেরকে বিপরীত স্পিন থাকতে হবে। তাহলে আমরা বলবো যে এই যে এসে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনের স্পিন অবশ্যই ভিন্ন রকম। আর এই যে পিতে যে তিনটে ইলেকট্রন আছে, এখানে আমরা অবশ্যই বলবো, যদি কেউ বলে যে স্যার এই এই এক্স এর এখানে যে ইলেকট্রন আছে এটা প্লাস হাফ ধরলাম, আর ওয়াই এর এখানে ওয়াই পিতে যে ইলেকট্রন আছে এটা স্যার মাইনাস হাফ ধরলাম, না এটাও হবে না, কারণ এটা ইলেকট্রন বিন্যাসের নিয়ম। এই যে তোমার ওই যে হুন্ডের নিয়মের মধ্যে পড়েছো যে ইলেকট্রন কি করে, প্রথমে কি করে ফাঁকা অরবিটাল গুলোতে একই ধরনের স্পিন নিয়ে একটা একটা করে তারা একা একা আগে অবস্থান করে। একই ধরনের স্পিন নিয়ে প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন অবস্থান করবে, এইভাবে তারা অবস্থান করতে চায়। যখন যেমন ধরো এখানে ইলেকট্রন 7টা, যদি আমি মনে করি যে না কোনো কারণে একটা ইলেকট্রন নাইট্রোজেনে আমি দিয়ে দিলাম, তাহলে 8টা হয়ে গেল, তাহলে সে অষ্টম ইলেকট্রনটা কোথায় যাবে? অষ্টম ইলেকট্রনটা এই তিনটা পির মধ্যে যে কোনো একটাতে যাবে। সে কোথায় যাবে সেটা তার ব্যাপার। তাহলে সেই ইলেকট্রনের স্পিনটা কেমন হবে?
এই তিনটা ইলেকট্রন স্পিন যদি সবার যদি একই রকম, যেহেতু স্পিন আমরা বলছি যে একই রকম স্পিন হয়, যদি আলাদা আলাদা জায়গায় তাহলে একই রকম স্পিন, তাহলে এই যে তাহলে আরেকটা যে নতুন যে ইলেকট্রন আসবে তিনি যে এই পির যে কোনো একটার মধ্যে অবস্থান করবে, তিনি কি ওই আগের যে স্পিন আছে সেই স্পিন নিয়েই আসবে? না, অবশ্যই না। কারণ এই তিনটা পি অরবিটালে যে কোনো একটাতে তাকে ঢুকতে হবে, আর একটাতে ঢুকতে গেলে এই যেখানে ঢুকবে তার যে স্পিন আছে বিপরীত স্পিন নিয়ে তাকে ঢুকতে হবে। তাহলে আমরা জানি এখানে যদি প্লাস দিই সকলেরই প্লাস আমরা ধরবো, যদি মাইনাস বলি তাহলে সকলেরই মাইনাস আমরা বলবো। তাহলে প্লাস যদি ধরি যে সকলেরই প্লাস, তাই যে পরের যে ইলেকট্রনটা আসবে তাকে অবশ্যই মাইনাস স্পিন নিয়ে যে কোনো একটাতে সে ঢুকতে পারবে, ঢুকতে পেরে তাদের দুটো একসঙ্গে, এই যে যেমন এসে যখন দুটো একসঙ্গে 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 অবস্থান করছে, ঠিক তখন তারা একসঙ্গে অবস্থান করতে পারবে। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে স্পিন নিয়ে যে তারা একা একা অবস্থান করবে, একসঙ্গে অবস্থান কিভাবে করে তার একটা ছোটখাটো একটা ধারণা। তো যাই হোক, এখন আমরা যেটা বলছিলাম যে দুইটা ইলেকট্রন যে অর্থাৎ দুইটা অরবিটাল যে তৈরি হলো, এই অরবিটাল দুইটাতে কিন্তু একটা একটা করে ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রন যদি একটা একটা করে আসে, অবশ্যই তাদের স্পিনটা একই রকম হবে, অবশ্যই বিপরীত রকম হবে না। তো একই রকম যদি হয় তাহলে দুইটা অরবিটালকে কিন্তু আমরা একসঙ্গে একসঙ্গে কিন্তু একসঙ্গে কিন্তু রাখতে পারবো না। সেই একসঙ্গে রাখাটা কিরকম? ধরো এই যে ধরো এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এই যে এরকম পাশাপাশি যে অবস্থান করছে এরকম ভাবে আমরা রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? কারণ দুইটা ইলেকট্রন, দুইটা একই স্পিনের ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করলে তারা কিভাবে তারা অবস্থান করবে? তারা এমনভাবে অবস্থান করবে যেন তাদের মধ্যে সর্বোচ্চ একটা দূরত্ব বজায় থাকে। সেই সর্বোচ্চ দূরত্ব বজায় রাখার জন্য আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে চিন্তা ভাবনা করবো। আমরা এখানে অ্যাঙ্গেল দিয়ে চিন্তা ভাবনা করি। অ্যাঙ্গেলটা কিভাবে দেবো? যেমন এক সরল কোণ কত ডিগ্রি? এক সরল কোণ, এটা কি জানো? এক সরল কোণ কত ডিগ্রি হয়? জি হ্যাঁ, এক সরল কোণ হচ্ছে ৮০ ডিগ্রি। এটা তো বোঝো তো? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এক সরল, এবার একটা সরলরেখা ধরে, এই একটা সরলরেখা আমি যদি এরকম ভাবে যদি একটা কোণ আঁকি তাহলে কি ৮০ হবে, আর অর্ধেক করে দিলে 90, আর পাশেটা হবে 90, এক পাশেটা হবে 90 আর পাশে 90, দুইটা 90 কে যখন যোগ করো তখন সেই যোগের ইয়েটা হয়ে যায় একটা সরল রেখায় পরিণত হয়ে যাবে। অর্থাৎ একটা সরল রেখার উপরে যদি একটা অর্ধবৃত্ত আঁকি, সেই অর্ধবৃত্তের পরিমাণটা হচ্ছে ১৮০ ডিগ্রি। তো এই যে সরল রেখা বরাবর দুইটা অরবিটালকে দেখো, যে দুইটা অরবিটালকে দুই দিকে দিয়েছি, সরল রেখা ডান দিকে একটা, বাম দিকে একটা, তার মানে একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটাল, এটাই হচ্ছে সর্বোচ্চ দূরত্ব। এরপরে যদি মনে করো স্যার আমি আর একটু দূরত্ব যদি বাড়িয়ে দেই, হ্যাঁ দিতে পারবা। হয়তো ধরো এই যে এই একটা অরবিটালকে তুমি একটু নিচের দিকে নামিয়ে দিলে, তাহলে যদি উপর দিক থেকে যদি হিসাব করো তাহলে একটু দূরত্ব বেড়ে গেল, কিন্তু তুমি যদি নিচের দিক দিয়ে যদি তুমি হিসাব করো তাহলে কিন্তু দূরত্ব আবার কমে যাবে। এই জিনিসটা কি বোঝো? হ্যালো? জি স্যার। যে এই দুইটা বৃত্তকে, অর্ধবৃত্তকে, মানে অর্ধবৃত্ত মানে এটাকে আমরা ড্যাম্বেল আকৃতি আমরা বলতে পারি, যে এই দুইটা আমরা এটা যদি আমরা বৃত্তের কথাই যদি বলি, যে এই দুইজনকে আমরা যদি এদের দুজনের মধ্যে আমরা যদি দূরত্ব বাড়াতে চাই, তাহলে একটাকে হয়তো নিচের দিকে যদি একটু নামিয়ে দেই আর হিসাবটা যদি উপর থেকে করি তাহলে দূরত্বটা বেড়ে গেল। কিন্তু যদি হিসাবটা যদি নিচের থেকে যদি করি, এরকম যে নিচের দিকে যদি হিসাব করি, তাহলে কিন্তু দুজনের মধ্যে কিন্তু দূরত্ব কিন্তু আরো কমে গেল। বিষয়টা এরকম না? বিষয়টা কিন্তু এরকমই হয়। তাহলে আমরা সর্বোচ্চ দূরত্ব রাখার জন্য একদম সরল রেখা বরাবর যদি আমরা রাখি, তাহলে এই দুইটা অরবিটালের মধ্যে সর্বোচ্চ দূরত্ব আমরা রাখতে পারবো, সর্বোচ্চ দূরত্ব রাখতে পারবো। এছাড়া আর সর্বোচ্চ দূরত্ব রাখার আর কোনো উপায় নেই। এই সর্বোচ্চ দূরত্ব রাখতে গিয়ে আমরা হিসেব করে দেখলাম যে দুজনের মধ্যে কোণের পরিমাণ হয়ে যাচ্ছে ৮০ ডিগ্রি। দুজনের মধ্যে কোণের পরিমাণ হয়ে যাচ্ছে ৮০ ডিগ্রি। অর্থাৎ তুমি যদি দুই হাত যদি দুদিকে টান করো, এই দুই হাতে যদি দুই দিকে তুমি টান করলে, তাহলে একটা হাত থেকে আরেকটা হাতের দূরত্ব, এটি হচ্ছে সর্বোচ্চ দূরত্ব। এরপরে তুমি যেদিকে উপর দিকে নামা, নিচের দিকে যেদিকে নামা না করো, তুমি একদিকে বেশি হবে কিন্তু আরেক দিকে কমে যাবে, তার মানে ওটা হলো না। আর যদি তুমি দুইটা হাতকে তুমি স্ট্রেট রাখো, একদম টান করে প্যারালাল দুই দিকে যদি ছড়ায় রাখো, তাহলে আমরা হিসাব করবো যে এই হাত থেকে ওই হাত যদি আমরা একটা সরলরেখাকে যদি যোগ করে দিই, তাহলে সেই সরলরেখার উপরে যদি আমরা একটা অর্ধবৃত্ত আঁকি, সেই অর্ধবৃত্ত পরিমাণটা, কোণের পরিমাণটা হচ্ছে তোমার দুই সমকোণ অর্থাৎ ১৮০ ডিগ্রি। ১৮০ ডিগ্রির পরে আর কল্পনা করা যাবে না, ওই দুটো সরলরেখাকে পরস্পর থেকে দূরে রাখার জন্য আর কল্পনা করা যাবে না। তাহলে আমরা এসপি যে দুইটা অরবিটাল তৈরি হলো,
এই দুইটা অরবিটালকে, যেহেতু দুইটা অরবিটালে দুইটা ইলেকট্রন আছে এবং দুইটা ইলেকট্রনের স্পিন যেহেতু একই রকম হবে, এই জন্য তাদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে। এই বিকর্ষণ কাজ করার জন্য তারা অবস্থান করবে তাদের পরস্পর থেকে সর্বোচ্চ দূরত্বে। সর্বোচ্চ দূরত্বে রাখার জন্য এটাই হচ্ছে একটা সুন্দর একটা যুক্তিসঙ্গত হিসাব। তাহলে আমরা কি করব, একটা সরলরেখা বরাবর দুইজনকে দুই দিকে আমরা দিয়ে দেবো, তাহলেই তাদের মধ্যে সর্বোচ্চ দূরত্ব তৈরি হবে। এছাড়া সর্বোচ্চ দূরত্ব তৈরি করার আর কোনো উপায় নেই। আমরা যেভাবে হিসাব করি না কেন, আমরা কিন্তু আমাদের হিসাবটা করতে হবে কত ডিগ্রির মধ্যে, আমাদের হিসাব করতে 360-এর মধ্যে। দেখো উপরের দিকে আছে 180, আবার নিচের দিকে যদি আবার সরলরেখার বড় যদি আবার যেরকম একটা কোণ, দুটো কোণ আঁকি, সেখানে কিন্তু আবার 180 হয়ে যায়। এই দুইটা 180-কে যোগ করলে আমাদের 360। তার মানে এক বৃত্তস্থ কোণ হচ্ছে 360। এই 360-এর উপরে কিন্তু আমরা আর কোনো কোণ কিন্তু আমরা কল্পনা করতে পারি না। তাহলে আমরা অরবিটালগুলোকে আমরা যেভাবে রাখি না কেন, আমাদের এই 360-এর মধ্যে কিন্তু আমাদের হিসাবটা করতে হবে। তাহলে আমাদের অরবিটালগুলোকে আমাদের রাখা সুবিধা হবে, মানে আমরা কিভাবে রাখবো সেই জিনিসটা কিন্তু বুঝতে সুবিধা হবে। তাহলে এসপি, তাহলে অরবিটাল যেহেতু আমরা এর আগে যেমন তৈরি করা মানে দেখলাম, আমরা এখানে ব্যাখ্যা তো দেখলাম যে ব্যাখ্যা আসলে কিছুই না, আমরা আগে শুরুতেই যেভাবে আমরা যা বলে আসছি এটাই ব্যাখ্যা। এখন আমাদের শুধুমাত্র নতুন করে এখানে জানার প্রয়োজন হলো যে যেহেতু প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে, যেহেতু দুটো অরবিটাল তার দুটো ইলেকট্রন থাকবে, আর ইলেকট্রন দুটো স্পিনটা একই রকম হবে। এই জন্য পরস্পর এই অরবিটাল দুটো ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে বলে এই দুটো অরবিটাল পরস্পর থেকে সর্বোচ্চ দূরত্ব অবস্থান করবে। আর সেই অবস্থান করার জন্য আমরা হিসেব করে দেখলাম যে দুটো অরবিটালের মাঝখানে কোণ যদি 180 হয়, তাহলে একটা অরবিটাল আরেকটা অরবিটাল থেকে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করবে। তাহলে এখানে এইভাবে তোমরা আগে ব্যাখ্যাটা দিয়ে নেবে, তারপর একটা উদাহরণ দিয়ে দিবে যে হ্যাঁ, এইভাবে তোমার ব্যাখ্যা দিয়ে নিলে সে ব্যাখ্যাটা কি, যে একটা এস একটা পি অরবিটাল সংমিশ্রণের ফলে যে শ্রেষ্ঠ এসপি শঙ্কর অরবিটাল গঠন নিম্নরূপ। তারপর তুমি বললে যে উৎপন্ন এসপি শঙ্কর অরবিটাল দ্বয় কেন্দ্রীয় পরমাণু আমরা ওখানে বেরিলিয়ামের কিন্তু উদাহরণটা দিয়েছিলাম। আমরা যেখানে পরমাণুটা হচ্ছে বেরিলিয়াম, তাই বেরিলিয়াম পরমাণুর দুই পাশে দুটো অরবিটাল তৈরি হলো। এই অরবিটাল দুটো যেহেতু তাদের মধ্যে একটা বিকর্ষণ কাজ করে, বিকর্ষণটা সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য তারা পরস্পর থেকে 180 ডিগ্রি কোণে তার অবস্থান করবে। এই জন্য এই যে বেরিলিয়াম যখন অন্য একটা পরমাণুর সঙ্গে, যেহেতু বেরিলিয়াম সে দুইটা অরবিটাল তৈরি করল, দুটো শঙ্কর অরবিটাল তৈরি করল, এই দুটো শঙ্কর অরবিটালের সঙ্গে শঙ্কর অরবিটালের সঙ্গে অন্য একটা পরমাণু যার সঙ্গে সে মিশতে যাবে, সে হতে পারে ফ্লোরিন, হতে পারে হাইড্রোজেন, যাই হোক হতে পারে, তারপরে যে ক্লোরিন, যেই হোক না কেন, মানে যেমন যদি আমরা ক্লোরিনের কথা বলি, তাহলে এই অরবিটালের সঙ্গে একটা ক্লোরিন মিশবে, আর এই অরবিটালের সাথে একটা ক্লোরিন মিশবে, তাহলে তৈরি হলে কি বেরিলিয়াম ক্লোরাইড। অর্থাৎ এই যেখানে দেখো উদাহরণ দিয়ে দিচ্ছে, এখানে ফ্লোরিন উদাহরণ দিয়েছে, আমরা ক্লোরিনের কথা বলছি কেন, এখানে ফ্লোরিনের কথা বলা আছে। তার হচ্ছে বেরিলিয়াম ফ্লোরাইড, BeF2, আর যদি ক্লোরিনের কথা বলি তাহলে হবে BeCl2, তাই বেরিলিয়াম ক্লোরাইড বা বেরিলিয়াম ফ্লোরাইড। তাহলে ফ্লোরিনের কথা যদি বলি, তাহলে দুইটা ফ্লোরিন পরমাণু কি করবে, এই একটা অরবিটালে একটা ফ্লোরিন পরমাণু এসে যুক্ত হয়ে একটা বন্ধন তৈরির মাধ্যমে সে একটা বন্ধন তৈরি হয়ে গেল, আর একটা ফ্লোরিন পরমাণু আর একটা অরবিটালের সঙ্গে সে যুক্ত হয়ে আর একটা বন্ধন তৈরি হলো। এই দুইটা বন্ধন তৈরির মাধ্যমে বেরিলিয়াম ক্লোরাইড এই যৌগটা তৈরি হলো। তাহলে এই বেরিলিয়াম ক্লোরাইড যৌগটার আকৃতিটা কেমন হলো, আকৃতিটা হয়ে যাবে কি, যেহেতু এই অরবিটাল দুটো যেহেতু সরলরেখা বরাবর অবস্থান করে, তাহলে এই যৌগটার আকৃতিও হবে কিন্তু সরলরৈখিক। এই যৌগটার আকৃতিও হবে কি, সরলরৈখিক। এই কথাটা কি তুমি বুঝতে পারলা যে আসলে সরলরৈখিক কেন বলা হলো? জি স্যার। এখানে কিন্তু আসলে জটিলতা কিন্তু কিছু নেই। আমরা যে যৌগ যে তৈরি করব, একটা যৌগ যে তৈরি হবে, যেমন এখানে উদাহরণটা দেওয়া আছে বেরিলিয়াম ক্লোরাইড, এখানে দেওয়া আছে বেরিলিয়াম ক্লোরাইড অর্থাৎ বিএল বিএল বিএলএফ2। তার মানে এই বেরিলিয়ামটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এই বেরিলিয়ামটি সংকরণ, বেরিলিয়ামের 14 স্তরে যে অরবিটালগুলো আছে এরা সংকরণ অংশগ্রহণ করে। আর ফ্লোরিন, দেখো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস এখানে দেখো, আমরা কিন্তু এই আলোচনা করতে কিন্তু আমরা বলছিলাম যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে সংযুক্ত হয়, আর একটা পরমাণু অরবিটাল আরেকটা পরমাণু অরবিটালের সাথে যে তোমার সংযুক্ত হয়ে যে একটা বন্ধন তৈরি করে, সেই অরবিটালগুলোতে ইলেকট্রন কয়টা থাকতে হবে আমরা কিন্তু এই কথা বলছিলাম। অবশ্যই সেই অরবিটালগুলোতে ইলেকট্রন আসলে সর্বোচ্চ একটা করে ইলেকট্রন থাকবে। একটা করে ইলেকট্রন থাকলে সেই অরবিটালগুলো শুধুমাত্র বন্ধন তৈরিতে অংশগ্রহণ করে। এখন তুমি বলবো যে স্যার ফ্লোরিন
এটা আবার কিভাবে বেরিলিয়ামের সাথে যুক্ত হলে তো ফলিয়াম ইলেকট্রন বিন্যাস তুমি দেখো যে তার 9টা ইলেকট্রন, 9টা ইলেকট্রন আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো SA1s2 2s2 4টা গেল, আর P2 PX2 6টা, PY2 6 দিয়ে 8টা, আর এই যে PZ1 এখানে কিন্তু একটা। এই যে একটা অরবিটাল বিশিষ্ট, একটা ইলেকট্রন বিশিষ্ট যে অরবিটাল, এই অরবিটালটা আসলে এই যে বেরিলিয়ামের সংকর অরবিটালের সঙ্গে কিন্তু সংযুক্ত হচ্ছে। আমার কথাটা কি বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তোমার মনে হতে পারে স্যার বেরিলিয়াম তো ছোট পরমাণু, তার 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 পারমাণবিক সংখ্যা 4, ইলেকট্রন হচ্ছে মাত্র 4, আর এখানে ফ্লোরিন হচ্ছে অনেক পরমাণু, তাহলে ফ্লোরিনটা কিভাবে কিভাবে বেরিলিয়ামের সাথে যুক্ত হচ্ছে, বেরিলিয়াম কিভাবে কেন্দ্রীয় পরমাণু হয়? না, আসলে এখানে বিষয়টা হচ্ছে যে কেন্দ্রীয় পরমাণু যারা থাকবে তাদেরই সংখ্যা, তাদের যোগ্যতা স্তরে সংকরণ সংগঠিত হবে, তারাই সংকর অরবিটাল তৈরি করবে। এই সংকর অরবিটাল গুলোর সঙ্গে অন্য পরমাণু তাদের একটা অরবিটাল যেখানে একটা ইলেকট্রন আছে, এরকম একটা ইলেকট্রন সমৃদ্ধ অরবিটালের সাথে তারা ওভারল্যাপিং করে বা মিশ্রিত হয়ে একটা বন্ধন তৈরি করে। তার যেহেতু ফ্লোরিন, তার একটা অরবিটালে একটা ইলেকট্রন আছে, তার একটা ফ্লোরিন এই একটা অরবিটালের সাথে সংযুক্ত হলো আরো একটা ফ্লোরিন, আরো একটা তার যে সেই 2p-z অরবিটালের, এখানে যেহেতু একটা সেই আগের মতোই এখানে এক ইলেকট্রন বিশিষ্ট অরবিটাল, এই অরবিটালটা এই অরবিটালের সঙ্গে সংযুক্ত হয়ে বা ওভারল্যাপিং করে আর একটা বন্ধন তৈরি করে। এই দুটা বন্ধন তৈরির মাধ্যমে বেরিলিয়াম ফ্লোরাইড যৌগটা তৈরি হলো। যেহেতু এই অরবিটাল দুটা বেরিলিয়ামের অরবিটাল দুইটা সরল রৈখিকভাবে অবস্থান করে, এই জন্য এই যৌগের গঠনটা হচ্ছে সরল রৈখিক। তাহলে এ পর্যন্ত ক্লিয়ার? হ্যালো, জি স্যার। আচ্ছা, রোল 14 কি মাইমুনা নাকি? হ্যালো, জি স্যার। হ্যাঁ, তুমি কথা বলছো না কেন? আর এত লেটে জয়েন করলা কেন? হ্যাঁ স্যার স্যার নেটের সমস্যা ছিল, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম, আচ্ছা, ঢুকতে পারতেছিলাম যাই না। হোক, বুঝতে না পারলে রেসপন্স করবে, কারণ এগুলো আমি কিন্তু একদম সেই আর মতো করে সেই ছোট বাচ্চাদের যেভাবে আস্তে আস্তে ধরে ধরে শিখে, আমি কিন্তু সেভাবে কিন্তু তোমাদের শেখানোর চেষ্টা করছি। যেখানে বুঝতে সমস্যা হয় সেখানে আমাকে প্রশ্ন করবে। দেখো এই সেই যৌগটা কিভাবে তৈরি হয় সেখানে এই কথাটা একটু বলা আছে যে ইলেকট্রন বিন্যাসের সাথে দেখা যায় যে উত্তেজিত অবস্থায়, আচ্ছা এখানে তো সংকরণ হলো, সংকরণ হওয়ার পরে কি হলো, দুটো সংকর অরবিটাল তৈরি হলো, তারপর বলছি যে এরপর এদের সাথে দুটি ফ্লোরিন পরমাণু, দেখো যে 2p-z অরবিটাল, এই যে 2p-z অরবিটাল, এই 2p-z অরবিটাল কি হলো, মুখোমুখি অতিক্রম করে দুইটা সমতুল pz অর্থাৎ বেরিলিয়াম ক্লোরাইড, এই যে এরকম দুইটা স্যার সমতুল। হ্যাঁ বলো। আমাদের আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে। না, আরেকটা ক্লাস শুরু হলে কিছু করার নেই, কারণ আমি তোমাদের টাইম দিয়েছি 7:30। 7:30 তুমি 40 মিনিট হিসাব করো, ঠিক ওই সময়টা আমরা ক্লাস শেষ করে দেবো। আর যার ক্লাস এখন শুরু হয়ে গেছে তারও বোঝা দরকার ছিল, তোমাদের রেসপন্স করার দরকার ছিল যে আমাদের ক্লাস তো 7:30 শুরু হবে, শেষ হবে কয়টা? তাহলে 8:10 না? জি স্যার। হ্যাঁ, 8:10 তো এখনো তো বাজেনি তো। স্যার আর মিস আমাদের বলে নাই কিছু, উনি ডাইরেক্ট উনি লিখে দিয়ে উনি দিচ্ছে। বলে নাই, কিন্তু উনি তো দেখবে না, তোমাদের সাথে আলোচনা করবে না, মেসেঞ্জারে মেসেজগুলো দেখবে না। যাই হোক, আমি এক ক্লাস এখনই শেষ করে দেবো, দুশ্চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা এই যে SP2 নাকি এসপি সংকরণ প্রক্রিয়া এবং SP সংকরণ প্রক্রিয়ার মাধ্যমে যে যৌগ তৈরি হয় তার কিন্তু একটা আমরা আলোচনা কিন্তু এখানে আমরা দেখলাম। তো যাক, নেক্সটে আমরা পরবর্তীতে যে আলোচনাগুলো আছে, যে SP2 আছে, তারপরে SP3 আছে, এই আলোচনাগুলো কিন্তু একটু তখন কিন্তু একটু মানে একটু নতুনত্ব দিয়ে কিন্তু আমরা দেখবো যে এখানে ইলেকট্রন করে প্রথম আমরা দুইটা দেখবো, তারপরে সেই এখন যেভাবে বললাম যে সংগ্রহ অরবিটাল দুটো এইভাবে অবস্থান করতেছে, তখন আবার একটু ভিন্নভাবে কথাগুলো বলতে হবে। তো এই জন্য একটু এখন মানে জটিলতার দিকে আসবে, কিন্তু জটিলতাতে আসলে সমস্যা নাই, কারণ হলো যে যদি আমি যেভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যদি বোঝার চেষ্টা করো, তাহলে আমার ক্লাসগুলো তুমি যদি ঠিকঠাক মতো করে যদি নিয়মিত উপস্থিত যদি করার চেষ্টা করো, তাহলে যদি খুব একটা সমস্যা হবে না। আর এই যে তোমার এই সংকলন, আমি তো বলছি যে খুবই সহজ আলোচনা, কিন্তু এখান থেকে 3 ধরনের প্রশ্ন থাকে, 3 ধরনের প্রশ্ন, কোনো একটা প্রশ্ন কোনো এক বছর থাকবেই। মানে একটা প্রশ্ন এই বছর আছে, নেক্সট বছর ওই প্রশ্নটা বাদ দিয়ে আরো যে 2 ধরনের প্রশ্ন, 2 ধরনের থেকে একটা থাকলো, আবার পরবর্তী বছর আবার ওই রকমই একটা আসলো, আর 2 ধরনের থাকলো, 2 ধরনের থেকে। মানে প্রশ্ন কমন পাওয়া যেরকম সোজা, উত্তর লেখাটাও সোজা, কিন্তু যদি ঠিকঠাক মতো যদি বুঝে নেওয়া যায়। আচ্ছা, তাহলে কি আলোচনা কি এখানে শেষ করবো তাহলে?
জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এই সংকরণ নিয়ে খুব বেশি আলোচনা হলো না। আমরা সংকরণ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা তোমাদের দিতে পেরেছি। আমরা ধারণা আমরা আমরা এই, সামান্য কিছু আমরা আলোচনা করলাম। তো নেক্সটে আমরা তাহলে SP2 থেকে আমরা শুরু করব, যে সেটা একটু ব্যাখ্যা করো একটা উদাহরণ দিয়ে, এবং SP2-র মাধ্যমে যে যৌগগুলো তৈরি হয় তাদের আকৃতি কেমন হবে। যেমন আজকে এসপির আকৃতিটি কেমন হলো, এসপি সংকরণের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তাদের আকৃতিটি কেমন হয়, কি বলবা, মনে আছে? এসপি সংক্রমণ প্রক্রিয়ার মাধ্যমে যে যৌগ তৈরি হয় সেই যৌগের আকৃতিটা কেমন হয়, কি বললাম এতক্ষণ? হ্যালো, কি তাহলে আমার বোঝা যায়নি? হ্যালো, জি স্যার। এসপি সংক্রমণ প্রক্রিয়ার মাধ্যমে একটা যৌগ আমরা তৈরি করলাম, তো এই যৌগের আকৃতিটা কেমন হলো এটা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, সমস্যা সম্পূর্ণ। এসপি এসপি স্যার আমি তো এসপি এসপি মানে কি, অরবিটাল কটা তৈরি হয়? এসপি সংক্রমণ প্রক্রিয়াতে অরবিটাল কটা তৈরি হয়? আমি এই কথাগুলি কিন্তু বারবার আলোচনা করছি, যে এইগুলো যে বেসিক বিষয়, এগুলো যদি বুঝতে পারো তার সমস্যা নেই। এসপি সংক্রমণ প্রক্রিয়া অরবিটাল কটা তৈরি হয়? কি ভুলে গেলা? এই যেখান থেকে লেখা আছে, এখান থেকে এই চিত্র দেখাই তোমাদেরকে বোঝালাম যে এসপি সংক্রমণ প্রক্রিয়া অরবিটাল কটা তৈরি হয়, SP2 সংক্রমণ প্রক্রিয়া অরবিটাল কটা তৈরি হয়, SP3 সংক্রমণ প্রক্রিয়া অরবিটাল কটা তৈরি হয়। এগুলোই আগে প্রথমে বলে দিলাম না, যে SP প্রক্রিয়াতে কটা তৈরি হলো অরবিটাল, SP2 তে অরবিটাল কটা তৈরি হয়। নাকি এগুলো এখনো বুঝতে ক্লিয়ার হয়নি? স্যার আমি ফার্স্ট থেকে করিনি ক্লাস, তার জন্য। SP-তে একটা, SP2-তে 3টা। SP সংক্রমণ প্রক্রিয়া অরবিটাল কটা তৈরি হয়? SP সংকরণ প্রক্রিয়ায় আর কথা যে আমরা বললাম, SP2-র কথা বললাম, আমরা প্রথমে SP কথা বলছি, যে SP সংকরণ প্রক্রিয়া অরবিটাল কটা তৈরি হয় এটাই প্রশ্ন করলাম। কি এখনো ক্লিয়ার হয়নি? আমার এখনো ক্লিয়ার হয়নি। 2টা স্যার। এটা তো এত চিন্তা করে বলার তো প্রয়োজন ছিল না। SP2 3টা। আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে আমি এইটা ধরে আবার আমি তোমাদের কাছে এটা ব্যাখ্যা জানতে চাইবো, যে SP-তে কটা তৈরি হলো, তারা কিভাবে অবস্থান করবে, এই একটা। আবার SP2-তে কটা তৈরি হলো, তারা কিভাবে অবস্থান করে, এই যে তৈরি হওয়া এবং অবস্থান করে, এই দুটো জিনিস যাদের ক্লিয়ার হবে তাদের পরবর্তী আলোচনাগুলো তাদের কাছে সুবিধা হবে, মানে বুঝতে খুবই সুবিধা হবে, তাদের মনেও থাকবে। তো ঠিক আছে, আজকে ক্লাস এখানেই রাখলাম। আগামী রবিবার আবার সবাইকে বলে দিও, সবাই যেন টাইম দিয়ে যেন থাকার চেষ্টা করে। ওকে, জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।